সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত এখানে একত্রিত হয়েছি, আপনারা জানেন আজকে রোকেয়া দিবস। রোকেয়া দিবস উপলক্ষে আমরা মূলত আজকের আলোচনায় হাজির হয়েছি। আমাদের আরো অনেকেই জয়েন করবেন আশা করি। আমরা মূল আলোচনা শুরু করি, ওনারা আস্তে আস্তে join করবে এক এক করে। আমাদের সাথে আজকে শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকে অনেকে জয়েন করবেন এবং দেশের মধ্যে যারা বিভিন্ন পর্যায়ে একাডেমিক অঙ্গনে কাজ করছেন, গবেষক বিভিন্ন পর্যায়ে অনেকে আছেন, জয়েন করবেন। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন কুইনুল আক্তার ম্যাডাম। শি ইজ অলসো সার্ভিং অ্যাজ এ টিচার ইন আ কলেজ। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন বিসিএস ক্যাডার থেকে জয়েন করেছেন আমাদের ইউনিভার্সিটির বড়। অনেকে যারা জয়েন করবেন এবং যারা ইতিমধ্যে জয়েন করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। তো আজকে প্রবন্ধ সহ আজকের আলোচনায় দুজনকে আমরা জানিয়েছি। এর মধ্যে একজন হচ্ছেন ভারত থেকে ডক্টর খাতুন এবং আরেকজন জনাব মোহাম্মদ আক্তারুল ইসলাম। আপনাদের আলোচনার পর এখানে যারা গবেষক, শিক্ষক আছেন তারাও চাইলে আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। এই মূল আলোচনা শুরু করার জন্য আমি জনাব ডক্টর রেশমা খাতুনকে আমন্ত্রণ জানানোর আগে সম্পর্কে আমি একটু বলে নেই। Dr. Reshma Khatun is serving as assistant professor at Department of Education in Aliah University. It locates at Kolkata, India. She has more than 20 articles, especially she focuses on education, secondary school teacher, rural women empowerment, quality in education, SSC education, globalization, women empowerment regarding microfinance, professionalism, জব স্যাটিসফ্যাকশন এটিসি। আজকেও একটি প্রবন্ধ তার প্রকাশিত হয়েছে, যেটা মূলত এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন, এটা রোকেয়া পার্ট। এটার মধ্যে তিনি একটা লেখা লিখেছেন। এটা টাইটেলটা হচ্ছে এডুকেশনাল আইডিয়াস ইন রিলেশন টু ফেমিনিজম অ্যাজ পোর্ট্রেট বাই রোকেয়া শাকায়েত হোসেন ইন হার রাইটিংস। আমরা মূলত তার কাছে শিক্ষা বেগম রোকেয়ার, যিনি রোকেয়া শাকায়েত হোসেন নামে আমাদের নিকট সবচেয়ে বেশি পরিচিত এবং মিসেস আর এস হোসেন নামে পরিচিত, তার কাছ থেকে আমরা মূলত তার রোকেয়া শাকায়েত হোসেনের বিভিন্ন দর্শন রয়েছে, তার শিক্ষা দর্শন রয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তার কিছু পলিসি এবং ফিলোসফি রয়েছে। তা আমরা তার কাছ থেকে ইতিমধ্যে আমি কিছু কোয়েশ্চেন্স তাকে দিয়েছি। সেই প্রেক্ষিতে তার আলোচনা আজকে উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। Now I'd like to request Dr. Reshma Khatun to present her presentation. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Habibur bhai, am I audible? Yes, clear, loud and clear. Okay, yes. Okay. So thank you very much for the pleasing introduction you have given me. I don't think I am worth half of that, and I'm trying my level best to reach where Rokeya has reached in educational aspects. So one of the part for my PhD research was also on Rokeya. So thus my interest in Rokeya Shakhawat. So my guide was the first person who tried to influence me that you are a woman, you come from a minority background, and you have reached such heights of education, and your parents have allowed you to go towards research. So why don't you find out who Rokeya is? So that way he tried to shift me towards Rokeya. And I started finding articles, and somehow I managed one book on Rokeya. I am a student of Vishwa Bharati Shanti Niketan. So I found one book, a black color bound book only of 30 or 40 pages on Rokeya in my library, and I tried reading where I could get the ideas of Sultana's dream. So thus that sparked more and more hunger inside me to find out that during 1880s the woman who is born and who talks about aeroplanes or flying machine in her Sultana's dream, before the Wright brothers had already found out the plane, what was that mindset of that woman, or what was she thinking then, and how did she achieve that? So this question sparked my journey, my venture towards Rokeya. But to my sad demise, how much ever I tried to find out, যত চেষ্টা করলাম যে আর যদি কোনো বই পাওয়া যায়, আর যদি একটু ম্যাটেরিয়াল ওনার পাওয়া যায়, কিন্তু খুবই দুঃখের সাথে এটা আমি কথা বলছি আপনার 2013-14 যখন পিএইচডি জয়েন করি, খুবই কম ম্যাটেরিয়াল ওনার সম্বন্ধে পাওয়া গেছিল। অনেক লাইব্রেরি ঘেটেছি আমাদের বেঙ্গলে, কষ্ট করে ধরেন 3-4টা সংগ্রহ করা গেছে। তখন ডিসাইড করলাম যে তাহলে তো বাংলাদেশ যেতে হয়, যেখানে ওনার জন্ম, the place where she was born. That means if I don't go there, I will not be able to find out who Rokeya actually was.
So half of my work I have done in India and half of my work I have done in Bangladesh. Thus the journey started. Then I went back to the background. Journey কোন background থেকে উঠে এসেছেন? So I find out that her father was zamindar out there and her brothers have studied from foreign. So such was the educational background in her family. But again, নারীদের সঙ্গে যেটা হয় বা হয়ে এসেছে, women will not be given education except Arabic or Islamic culture. And thus the thing was with Rokeya. But her elder brother, he was the pivotal role, and her elder sister, Karimun Nisa, both were the pivotal role who tried and pushed her that no, whatever you want to study or wherever you want to proceed, you can, we are there with you. And thus her ignition for the knowledge and hunger for education developed. And she had a different love for Bengali, যেটা পাওয়া যায় যে বাংলাকে খুব ভালোবাসতো, ছোটকাল থেকেই ভালোবাসতো, এবং তার দাদা এবং দিদি তাতে একটা মেজর রোল প্লে করে। এবার বড় দিদি কারিমুন্নিসা, তার সঙ্গে সে রাত্রে সেই আলো পড়াশোনা করছে, ইতিমধ্যেই দিদি ধরা পড়ে যায় বাবার হাতে। আর যেটা তখন হয়, দিদিকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তখন রোকেয়ার মধ্যে একটা ভয় ঢুকে গেল যে এবার তো দিদির বিয়ে হয়ে গেল, তাহলে আমি আমার পড়াশোনা কি করে কন্টিনিউ করি। যেহেতু ওর দাদা খুব ভালো এবং সাপোর্টিভ, আর বাইরে থেকে ওরা এডুকেশন গ্রহণ করে এসেছিল, তার মানে তাদের মাইন্ডসেটটা ব্রড। ওর দাদা তাকে নিজের ফ্রেন্ডের সঙ্গে বিয়ে দিয়ে দিল। কোন ফ্রেন্ড? হি ওয়াজ অ্যান সিভিল অফিসার আন্ডার দ্য ব্রিটিশ রুল দ্যাট টাইম ইন আনডিভাইডেড ইন্ডিয়া, যাহাকে আমরা অনেকে শেখাওয়াত হোসেন বা শেখাওয়াত সাহাব বলেও চিনি, যিনি বেসিক্যালি ভাগলপুর ইন্ডিয়া থেকে ছিলেন। তো তার সাথে বিয়ে দেওয়ার সূত্রে একটা শর্তও থাকলো যে আমার বোনের যাতে পড়াশোনা না থামে, এটা ওর ভাইয়ের তরফ থেকেই আদেশ। এবং উনিও বলেছিলেন আমি চাই যে রোকেয়া যতটাই পড়াশোনা করতে পারে না কেন সে অবশ্যই করবে, যতটা গবেষণা করতে চায় না কেন অবশ্যই করবে। আর উনি বাইরে ঘুরে বেড়াতেন, দেশান্তরে ঘুরে বেড়াতেন, উনি যেখানেই যেতেন সেখান থেকে রোকেয়ার জন্য বইপত্র বা ভালো ভালো ইংরেজিতে মানে নোবেলস নিয়ে আসতেন, যে যদি রোকেয়া চেষ্টা করে সেটা পড়তে পারে। এর মধ্যে 1905-এ 3-4 দিনের জন্য সাহাব শেখাওয়াত হোসেন সাহেব বাইরে যান, আর রোকেয়াকে বলে যান যে তুমি 3-4 দিনে দেখছি আমি কতটা ডাটা কালেক্ট করতে পারছো বা তোমার মাইন্ডে কি যাচ্ছে, তুমি একটু লেখো, আমি এসে দেখবো। উনি যখন ফিরে আসেন, রোকেয়া ওনার হাতে একটা লেখা দেন আর বলেন দেখো আমি এটা লিখতে পেরেছি। আফটার হি রেড ইট, উনি থামেননি, হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য অফিসার, হিজ ইমিডিয়েট অফিসার ইংরেজ সাহেব, ওনার কাছে নিয়ে গিয়ে সে লেখাটা দেখালেন। উনি পড়ার পরে বললেন দ্যাট রোকেয়া হ্যাজ স্লেড দ্য মেল সোসাইটি। তার মানে সে লেখাতে রোকেয়া এমন ভাবে কিছু কিছু জিনিসকে টাচ করে গেছেন। সে লেখাটা ছিল সুলতানাস ড্রিম, যার মধ্যে উনি এই যে আমাদের দাসত্ববোধ মাইন্ডসেট, এনস্লেভমেন্ট অফ দ্য মাইন্ড বা টোটালি প্যাট্রিয়ার্কাল সোসাইটি, এটা নিয়ে কথা বলেছেন। এবং এটাও বলেছেন পর্দা করতে উনি কখনোই না বলেননি, পর্দা অবশ্যই করবো, বাট মাইন্ডের পর্দা কখনোই করবো না। আই উইল নট বি কনসিলিং অর ইনস্লেভিং মাই মাইন্ড। উনি সেটাই বলেছেন, হে ভগিনী, হে নারী, হে বোন, তোমরা এগিয়ে এসো, তোমরা সেই দাসত্ববোধ থেকে মুক্ত হও, তোমরা পর্দা অবশ্যই করবে কিন্তু শিক্ষা থেকে পর্দা করবে না। শিক্ষাকে যদি না তোমাদের সঙ্গে লিপ্ত করে নাও, তোমাদেরকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না, তোমরা নিজেই সে দাস হয়ে পড়ে থাকবে। So Sultana's dream was a spark. Then slowly she had written many writings. Pipasha is there. Then she has Motichur part 1 and part 2, where beautifully she has explained other aspects of life. তারিণী ভবন, যেখানে উনি সব কালচারের সঙ্গে কথা বলেছেন, যেখানে মুসলিম, খ্রিস্টান, হিন্দু এক হয়ে যায়, সব বোন এক হয়ে যায়। তার মানে ওনার মাইন্ডসেট কখনোই ছিল না যে কোন একটা রিলিজিয়াস বা কালচারাল অ্যাসপেক্টের দিকে আমি যাব। তার মেইন উদ্দেশ্য তার লেখার দিক দিয়ে বোঝা যায় ইট ওয়াজ ফেমিনিস্টিক অ্যাপ্রোচ বা ওমেন এডুকেশন, নারী শিক্ষাকে উনি এগিয়ে নিয়ে যাবেন, এটাকেই মূল উনি অংশ হিসেবে ধরেছেন এবং সেটাকেই নিয়ে গেছেন। এবার যখন ওনার হাজবেন্ড মারা যান 1910, তখন ওনার হাতে 10,000 টাকা দিয়ে উনি যান যে এই টাকা নিয়ে তুমি যা করতে চাও তুমি করবে রোকেয়া। তো সেই টাকা নিয়ে রোকেয়া দেখলো ভাগলপুরে কিছু করা যাচ্ছে না, উনি কলকাতায় এসে পৌঁছলেন। আর সেই ওনার হাজবেন্ডের নামে ওনার স্কুল স্থাপন, শেখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেটা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পিএসসি থ্রু রান হয়, which is one of the highest examinations one has to qualify to enter that school, and it is very reputed. I have visited that school. They run in 3 mediums. তখন উনি হয়তো ভাবেননি আজ স্কুলটা এত দূর যাবে, কিন্তু ওনার স্কুলে আজকে 3 মিডিয়ামে পড়াশোনা করানো হয়, ইংলিশ, বেঙ্গলি and উর্দু। So such was the magic of Rokeya, and the students of that school have carried forward that legacy, and many girls of that school are working in different places in foreign and are reputed officers today. And one such teacher happens to be the assistant professor of Vishwabharati Shantiniketan Education Department, where I met her while doing my work also. And during this research, I met with Bhavish Moitro. I think many of you might know him. So he was from Carmichael. So I had the opportunity to interview him also during 2015.
So he was very aged, very old. He had cerebral palsy. But as I spoke about Rokeya, Rokeya নাম নিতেই ওনার চোখে করে জল চলে আসলো. He could relate and he was wanting to go back to Bangladesh. I met him in Salt Lake, Kolkata. He has a house here also. He was there then. তো সেই আবেগ, রোকেয়া মানে, রোকেয়া ইজ জাস্ট নট আ নেম, এটা একটা আবেগ, একটা ভালোবাসা আমাদের সবার, যারা আমরা চাইছি যে আমরা সেই জায়গাটা যাতে পৌঁছতে পারি। এবং এটাও দুঃখ হয় যখন ধরেন কাজ করলাম যে ওনার যুগে ওনার অনেক কন্টেম্পোরারি, আমাদের যে সরোজিনী নাইডু আছেন, আমাদের সিস্টার নিবেদিতা আছেন, ওরা এত নাম করে গেলেন, এত এগিয়ে গেলেন, বা ওদের ধরেন এত মানে স্কুলস আছে বা এত ডেভেলপমেন্ট দেখানো হচ্ছে, রোকেয়া নিয়ে সেটা কেন নয়? এটা একটা খুব বড় প্রশ্ন। এবং তার শেষ লাইফটাও মানে দুঃখের সাথেই বলতে হয় যে ওনাকে ওনার দেশ ঠাঁই দিল না। আমাদের ইন্ডিয়ারই শাখাওয়াত সাহাবের যিনি ফ্রেন্ড ছিলেন, তার সোদপুর, কলকাতায় একটা জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে, নিজের পৈতৃক জায়গায় রোকেয়ার সে শেষ মানে স্থানটা সেখানেও পেল। সেখানেও যাওয়া হয়েছিল, কিন্তু যখন ভাগীরথী ভাঙন হয়, ওরা বলছে নাকি ওনার সেই বারিয়াল গ্রাউন্ডটা আর নেই, মানে আমরা এখন ওটা দেখতে পারি না, জাস্ট একটা চিহ্ন মতো আছে যেখানে হয়তো ওনাকে বাড়ি করা হয়েছিল। সো এত টাফ লাইফ লিড করে একটা মহিলা সেই যুগে, যখন ধরুন ওর সঙ্গে কেউ নেই, কেউ পাশে নেই, কিভাবে উনি একটা স্কুল চালিয়ে গেলেন আর মহিলাদের জন্য তো কাজ করে গেলেন। এবং 1916-তে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের পাশাপাশি রোকেয়া আঞ্জুমান এ খাওয়াতিন ইসলাম বলে একটা অর্গানাইজেশন ডেভেলপ করলেন, যেখানে শুধু সেই মহিলাদের দিকে উনি টার্গেট করলেন যারা হয়তো ধরেন প্রতারিত, দুঃখে কষ্টে লাইফ জীবনযাপন করছে, সেভাবে এডুকেশন গ্রহণ করেনি, সেভাবে পড়াশোনা তাদের হয়নি। তখন উনি কি করলেন, দিনের বেলা উনি স্কুলে যে টিচাররা পড়াতো, সন্ধ্যার সময় বা অন্ধকার হয়ে গেলে বা ছুটির দিনে তারা গিয়ে গলিতে মানে সেই ধরেন কলোনি এরিয়াতে গিয়ে এদেরকে এডুকেশন দিতে শুরু করলো। এবং এই এডুকেশনে ছিল হাতের কাজ, হোম সায়েন্স, লিটারেচার, সবকিছু ওদের শেখানো হলো, সেলাই বুনাইয়ের কাজ, যোগা, এভরিথিং ওয়াজ ইনভলভ। এমনকি এমন কাজ শেখানো হলো যেটা হয়তো ধরেন ওরা যদি হায়ার এডুকেশন নাও নেয়, অ্যাটলিস্ট হস্তশিল্প বা হাতের কাজ বা ভোকেশনাল ট্রেনিং এ তখনকার যুগে উনি এটা ভেবেছিলেন, এই ট্রেনিং নিয়ে সেই মহিলারা যাতে নিজের জীবনযাপন করতে পারে। এবং তাদেরও বললেন যে তোমরা পিছিয়ে পড়া নাও, হয়তো তোমরা আজকে প্রতারিত, কিন্তু কালকে তোমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আছে, তোমরা যদি সেই শিক্ষাটা গ্রহণ করো, তোমরা তোমাদের বাচ্চাদের এগিয়ে নিতে পারবে এবং দেশেও উন্নতি করতে পারবে। সাচ ওয়াজ আর মাইন্ডসেট। অনেক কাজেও দেখা গেছে উনি হেল্প চেয়েছেন অনেকজনের কাছে চিঠি লিখে, যে মানে অথর ছিল, আই এম নট এবল টু রিকল দ্য নেম, শি ইউজ টু রাইট লেটার টু দ্য এডিটর অফ আ পেপার, প্রত্যেকবার জানিয়ে যে আমাদের উনি অ্যানুয়াল একটা মেনটেন করতেন স্কুলের, যে এই বছর এত খরচ হলো, বা এই বছর এত মেয়ে অ্যাডমিশন নিল, বা এই বছরে এই জায়গায় আমার এতটা টাকা লেগেছে, আমার এতটা আরো হেল্পের প্রয়োজন। এইভাবে উনি লিখতেন চিঠি, যাতে এটা জেনারেল বা পাবলিক নোটিশেও দেওয়া যেত, এবং ওরাও হয়তো সেই ইনফরমেশনটাকে ধরুন সবার কাছে বিতরণ করতে পারতো, বা যে যেভাবে পেরেছে হেল্প করেছে। রোকেয়া তার স্কুল স্টার্ট করেছিল জাস্ট 5টি মেয়েকে নিয়ে, তা আবার ওনার হাজবেন্ডের ফ্রেন্ডেরই বাচ্চা। ইভেন এই স্কুল আরেকটা জিনিস রিলেট করা যেতে পারে, যখন যেহেতু আমরা পর্দা সিস্টেমের কথা বলছি, তখন এটা খুবই প্রচলিত ছিল আমরা জানি, এবং অভিভাবকরা ভয় পেতেন যে আমাদের মেয়েরা পর্দা ছাড়া স্কুলে কি করে যায়, এতটা পথ তাদের যেতে হবে। লোকে এমনই ব্যবস্থা করলেন একটা ভ্যানের, যেটাকে বলা হতো দ্য ব্ল্যাক হোল অফ কলকাতা, এই নামেও ট্যাগ করা হলো। কেন? কারণ সেই ভ্যানটাকে টোটাল কালো রঙে রাঙিয়ে দিয়েছিলেন, যাতে ভেতরে কে যাচ্ছে আসছে বাইরে কেউ না দেখতে পারে। ইভেন কন্ডাক্টর আর বাস ড্রাইভার যেখানে বসতো সেখানেও একটা পর্দা ছিল, ওরা এমনি তো বোরখাতেই আসতো, ঢুকে গেল ধরেন ভেতরে, আর কেউ বুঝতে পারছে না যে ভেতরে কি আছে। তো এমন এমন ব্যবস্থা উনি নিয়েছেন তাদের জন্য, যাতে তাদের শিক্ষাটা না থামে। এবার তার সাথে রিলেট করতে চাইবো যে রোকেয়ার সেই কাজের মধ্যে অবদানগুলো, যেমন উনি লিখেছিলেন পিপাসা, সেখানে উনি বোঝাতে চেয়েছেন নারীর মধ্যে বলুন, একটা মানুষের মধ্যেই বলুন, সেই মানে খিদাটা থাকা উচিত তার কাজ খুঁজে নেওয়ার জন্য। যদি তার মধ্যে পিপাসাটা না থাকে, বা সেই ক্রেজটা বা ফাইটিং স্পিরিট বা পাওয়ারটা না থাকে, তাহলে সে এগোতে চাইবে না বা এগোতে পারবে না। ইভেন ফিউ রিলেটিং ওয়ার্কস অ্যান্ড এক্সাম্পলস ফ্রম সুলতানাস ড্রিম, যেটা আমাকে খুব ক্যাচ করে, উনি উইমেন ইউনিভার্সিটির কথা তখন বলেছিলেন। তো এখন ধরুন আমরা এখন উমেন ইউনিভার্সিটি করছি, কিন্তু 1890 বা 1900 সময় আমরা কখনো ভাবতে পারিনি যে মানে ওমেনরা তো স্কুলেই যায় না ধরুন, আবার উনি ইউনিভার্সিটির কথা বলছেন, উনি হর্টিকালচারের কথা বলছেন, উনি জানানোর কথা বলছেন। আমরা বাইরে ধরেন মার্দানার কথা বলি, তাই না? তার মানে আমরা যেখানে ধরেন ওমেনদের একটা পর্দা সিস্টেমে রাখা হয় সেটাকে জানানা বলা হয়, উনি সুলতানাস ড্রিমে বলছেন ছেলেদেরকে সেই জানানায় রাখা হোক, আর মহিলারা এগিয়ে আসুক সব কাজ করার জন্য, তারাই পাওয়ারটা ধরুক, তারাই সোসাইটিকে কন্ট্রোল করুক, তারাই মানে রানী হোক, পলিটিক্সটা দেখুক,
বা চাকরি করুক বা বিজনেস করুক, যাই করুক তারা করবে, তাহলে তার মাইন্ডে ধরুন কতটা মানে সেই ফেমিনিস্টিক মানে উইল পাওয়ারটা কতটাই ছিল, যিনি চেয়েছিলেন যে মানে আমাদের মহিলারা বা নারীরা সেখানে এগিয়ে আসুক। এবার যখন আমি বাংলাদেশ ভিজিট করি, ওনার বাড়ি পয়রাবান মিঠাপুকুর গিয়েছিলাম, তো সেখানে দেখি ওনার বাড়ির জাস্ট কিছু ভগ্নস্তূপ মানে বাউন্ডারি করে দেওয়া হয়েছে, আর পিলার্স আছে কিছু কিছু, আর একটা ঘরকে ডিমার্কেট করে ওনার একটা স্ল্যাব আছে ওখানে লেখা যে এটা নাকি রোকেয়ার ঘর ছিল। তো যদি ভাবেন উনি পর্দা সিস্টেমে থাকতেন বা জমিনদার বাড়ির মেয়ে, তাহলে আমি কি করে বুঝলাম যে ও ওই জায়গাটাতে থাকতো বা ওটাই ওর ঘর ছিল, ওখানে বসে হয়তো লিখতো। তার পাশাপাশি আবার দেখলাম ডান দিকে বাঁ দিকে ওনার নামে কলেজ আছে, এক দুটো মেয়েদের স্কুল আছে, ওখানে একটা আর্ট এন্ড ক্রাফটের স্পেস করা হয়েছে যেখানে মহিলারা ধরেন হস্তশিল্প শিখে কিছু করতে পারবে। কিন্তু তখন দেখলাম প্রায় অনেক কিছু বন্ধ হয়ে পড়েছে। যারা ওখানে রান করছেন বা আছেন তাদের জিজ্ঞেস করাতে ওরা অনেকে বলতে চায়নি, হয়তো ভয় পেলে ভাবলো আমি সরকারের লোক, গিয়ে হয়তো কোথাও কমপ্লেন করে দেবো। তখন ওদের বুঝালাম যে না, আমি টোটালি পিওরলি রিসার্চের লোক, আমি শুধু গবেষণাই করতে এসেছি বা আপনাদের সমস্যাটাই বুঝতে চেয়েছি, যদি ওটা কোথাও তুলে ধরতে পারি। তো তখন ওরা বললেন যে হ্যাঁ, এক সময় যখন স্টার্ট করা হয়েছিল খুব ভালো উদ্যোগ নিয়ে স্টার্ট করা হয়েছিল, কিন্তু সেই মানে আমেজটা বা যেটা নিয়ে এটাকে শুরু করা হয়েছে ওটা এখন ধরে রাখা যায়নি। তো সেই জিনিসগুলো বন্ধ হয়ে পড়ছে। তো এই সেমিনার বা ওয়ার্কশপ মানে কনফারেন্সের মাধ্যমে হাবিবুর ভাইকে রিকোয়েস্ট রইলো, যদি আপনারা ভাই পারেন ওই এলাকায় কিছু একটা আর উন্নতি করতে, যাতে সেটা নষ্ট না হয়ে যায় বা বন্ধ না হয়ে যায়, এটা একটু দেখবেন। তারপরে রোকেয়া ধরেন অনেক জায়গায় রিলিজিয়াস বা কালচারাল অ্যাসপেক্ট থেকে যখন বলতে গেছেন, আমরা সবসময় ফলো করি রোকেয়ার মাথায় এভাবে কাপড়টা থাকতো, বা উনি যেখানে যেতেন একটা ডিস্টেন্স মেনে কথা বলতেন। এবার ওনাকে একটা কনফারেন্সেও ডাকা হলো যে আপনি আসুন না, আপনি এত ভালো বলছেন, এত ভালো লিখছেন, আপনি সেই কনফারেন্সে যখন বলবেন সবাই এসে শুনবে বা দাঁড়াবে বা আপনার হেল্প করার জন্য রেডি থাকবে। তখন উনি বললেন না ভাই, এতটা আমার ক্যাপাসিটি এখনো হয়নি যে আমি সবার সামনে গিয়ে ভাবে বলবো। মানে উনি তখনও পর্দা কিন্তু ছাড়তে চাননি, পর্দার মধ্যেই আছেন, কিন্তু সেই মানে ভিশনটা সেই মিশনটা উনি ছাড়েননি, উনি ওনার কাজটা সবার মাধ্যমে দিয়ে পৌঁছে দিতে চেয়েছিলেন। এবার আমরা যে এই যে পর্দা বা দাসত্ববোধের কথা বলছি, কিছু কিছু এক্সাম্পলস পেয়েছি। যেমন রোকেয়া নিজের মতিচুরের পার্ট 1 পার্ট 2 আছে, কিছু কিছু জায়গায় ও বলেছে যে পর্দার এমন একটা চলন ছিল, মহিলারা যখন ধরেন বাড়ি থেকে স্টেশনে যাচ্ছে, মশারির ভেতরে সে মহিলাগুলোকে দেওয়া হতো, চারদিকে ধরেন তাদের মজুর বা যারা ছিল লেবারার্স, দে ইউজ টু হোল্ড দ্য নেট and they used to carry them. And if they wanted to rest for some time, they used to tell them, please wait. They used to sit, take some rest, again get up and start walking inside the mosquito net to reach the station. আরেকটা এক্সাম্পল হচ্ছে, কোন একটা অনুষ্ঠান বাড়ি ছিল, যারা ধরেন নিয়ে যাচ্ছে সে পাল্লা, পাল্লা নিয়ে যাওয়ার লোকরা পাল্লা নিয়ে যাচ্ছেন, একটা পাল্লায় মহিলা ছিলেন যার কোলে ছোট বাচ্চা ছিল, কোনো বশত নামানো হয়েছে পাল্লা, ও হয়তো বুঝতে পারেনি বা লেট হয়ে গেছে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে, ততক্ষণে কি হয়েছে ও নামতে পারেনি, সে পাল্লা নিয়ে গিয়ে আবার সেই পাইকাররা রেখে দিল যেখানে সব পাল্লাগুলো থাকে। শীতের কাল, ঠান্ডা, ভাববেন আপনি পর্দার এমনই চলন, মহিলাটা বলতে পারছে না যে দাঁড়াও, একটা আওয়াজ দিলেই ঘর থেমে যায়, কিন্তু বলতে পারছে না যে তুমি দাঁড়িয়ে যাও, আমি নামিনি বা আমি আছি। সে সারা রাত কোলের সে ঠান্ডা শীতে বাচ্চাটাকে নিয়ে রইলো। যেই সকাল হলো, যখন আবার সবাই পাল্লা নিয়ে আসলো যে একে একে সবাইকে নিয়ে যাওয়া হবে, তখন বোঝা গেল উনি ভিতরেই বসে আছেন। সাচ ইজ দ্য থিং অফ পর্দা, তাই তো? তাহলে এই যে আমি ধরেন সাহস করে বলতে পারছি না বা ফুটে নিজের মানে অধিকারটা চাইতে পারছি না, এটা কেন? এই শিক্ষাটা আমি কবে পাবো বা এটা আমাদের মধ্যে কে এনে দেবে? আমাকে নিজের জন্য নিজেই লড়াই করতে হবে, তাই না? রোকেয়া এই জিনিসটাই আমাদের শিখিয়ে গেছেন যে নিজের জন্য নিজে লড়াই করো, মহিলারা এগিয়ে এসো, আর তোমাদের অস্ত্র হয়ে দাঁড়াবে শিক্ষা, এডুকেশন। যদি তোমার শিক্ষা সঠিক হয়, শিক্ষা ঠিক মতো নিতে পারো, তোমাকে আটকানোর কেউ নেই। So with that statement, I would like to end my speech. Thank you, everybody. Assalamu alaikum. Thank you so much for standing an amazing lecture on Rokeya Shakad Hussain. Actually, she has already described so many things on Begum Rokeya, especially from her early life to her contemporary initiatives and her writings on different issues. আসলে বেগম রোকেয়ার যে ওনার যে অবদান, শুধু নারী নয়, উনি শিক্ষার জন্য এই অঞ্চলে এবং বিশেষ করে ওই সময় যেহেতু ভারতীয় উপমহাদেশে ছিল, তার যে অবদান সেটা কিন্তু আজও নারী জাতি সহ তাদের যে উন্নয়ন, এটা আমরা দেখতে পাচ্ছি। আজকের যে আলোচনায় আমরা টাইটেলটা দিয়েছি যে মিসেস আর এস হোসেনের দর্শন এবং সাম্প্রতিক নারী উন্নয়ন। তো
তাহলে ওনার যে ফিলোসফি, এটা ইকোনমিক এবং এডুকেশনাল যে ফিলোসফি, সেটা উনি ইতিমধ্যে ডেসক্রাইব করেছেন। কারণ তার নারীদেরকে শিক্ষিত করার মাধ্যমে যে তার স্বশিক্ষা এবং সে যে নিজে সচেতন হবে এবং সমাজের উন্নতি করবে, এটা কিন্তু তার যে বিভিন্ন লেখা এবং তার যে বিভিন্ন কার্যক্রমে সেটা আমরা দেখতে পাই। শুধুমাত্র তিনি নয়, তার সাথে বেগম রোকেয়ার সাথে আরো অনেক নারী কিন্তু এই অঞ্চলে এবং হিউম্যান সিভিলাইজেশনের শুরু থেকে এ পর্যন্ত তারা কিন্তু তাদের যে কার্যক্রম, তাদের লেখনী ইত্যাদির মাধ্যমে মানুষ জাতিকে সচেতন করছে। যেমন তিনিও কিন্তু এই অঞ্চলে নারীদের শিক্ষার জন্য অনেক অবদান রেখেছেন, কিন্তু তাদের যে অবদান দেশ ও জাতির প্রতি ফর উইমেন ইমানসিপেশন, সে অনুযায়ী তাদেরকে আমরা যেভাবে তাদেরকে সম্মান দেওয়া, সেভাবে আমরা এখনো কিন্তু দিতে পারছি না। এটা শুধুমাত্র বেগম রোকেয়ার ক্ষেত্রে এটা সীমাবদ্ধ নয়, এটা আমি দেখেছি যেহেতু আমার নওয়াব ফয়জুল, তারও যে এখন দিতে পারে, আপনি যেটা এখানে আলোচনা করলেন, এই বেগম রোকেয়ার যে বর্তমান যে বাড়িটা আছে, সেটা আমরা গিয়েছি বেশ কয়েকবার এবং অনেকেই ইতিমধ্যে সেটা দেখেছেন। আসলে সেখানে the authority of Bangladesh tries to implement some policies to uphold her image and uphold her contribution to the nation, but there is still a long way to go. এটা চেষ্টা করছে বাংলা একাডেমি বর্তমানে, যেটা বাংলাদেশের বাংলা সাহিত্য এবং বাংলা বিষয়কে, সেটা অনেক আগে শুরু হয়েছিল, বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগ থেকেই তারা ট্রাই করছে সেখানে নারীদের আরো কর্মসংস্থান করার জন্য এবং তাদের বিভিন্ন ভাবে এই রোকেয়ার যে দর্শন রয়েছে এবং তার যে কৃতকর্ম এবং তার যে দৃষ্টিভঙ্গি নারীর প্রতি, সেগুলোকে আপলোড করার জন্য তার নামে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এবং যেটা উনি কলকাতা বা ইন্ডিয়াতে তার একটা প্রতিষ্ঠান আছে, এবং বর্তমানে আপনার আলোচনা আমরা জানতে পারলাম it has reached in remarkable achievement। এবং এর মাধ্যমে কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায় নয়, এটা একটা জাতি এবং একটা গোষ্ঠীকে তার যে কুসংস্কার সেটা দূর করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময়ে লুমিনাস পিপলরা আসেন, তারা সমাজের বিভিন্ন কুসংস্কার, সমাজের বিভিন্ন অনাচার দূর করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোকেয়া শাখাদিন ইজ ওয়ান অফ দেম। তো সেজন্য আমরা আসলে তার আলোচনা থেকে আমরা আপনার পিএইচডির একটা খুব ভালো কাজ করেছেন, এবং সেটা আমাদের আসলে একটা আলোচনার মাধ্যমে এটা কিন্তু শেষ হবে না। এই পর্যায়ে আমাদের সাথে আর উপস্থিত রয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে রুবেয়া মোর্শেদ আছেন, কুহিনুর আক্তার ম্যাডাম আছেন। আপনারা যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন, তারপরে আমরা অন্য একজন আলোচকের সাথে আমরা আলোচনা শুরু করবো আর কি। কুহিনুর আপা কিছু বলবেন? হ্যাঁ, হাবিবুর রহমান ভাইয়া, না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমি ম্যামের কথা শুনলাম, খুবই মানে ইনফর্মাল ওয়েতে বলেছেন, কিন্তু অনেক কিছু জানতে পেরেছি রোকেয়া সাখাওয়াত সম্পর্কে এবং খুবই ভালো লেগেছে। এবং কত সুন্দর দেখো ফ্লুয়েন্টলি বলছে এবং খুবই ইনফর্মাল ওয়েতে খুবই প্রাণোজ্জ্বল ভাবে কথাগুলো বলছে, খুব ভালো লেগেছে। এবং আমি এটা লাউডে দিয়ে রেখেছিলাম, মোটামুটি আমাদের ফ্যামিলি সবাই শুনছে। আর হাবিবুর রহমান ভাই, থ্যাংক ইউ। মানে ভালো কাজ করছেন, এবং রিসেন্টলি সম্ভবত আপনি মাস্টার্স করেছেন একটা। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি নটিংহাম থেকে এমএ ইন এডুকেশন করছি। 4টা মডিউল শেষ হয়েছে, এখন ডিসার্টেশন করছি। আপনাদের দোয়ায় হচ্ছে গিয়ে আমি আমাদের ব্যাচে এই পর্যন্ত ফার্স্ট হয়েছি। কংগ্রেচুলেশনস। দোয়া করবেন যেন ডিসার্টেশনটা ভালোভাবে করতে পারি। থ্যাংক ইউ ম্যাম। সো আমার জন্য দোয়া করবেন। আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, আমি কথা শুনছি। ধন্যবাদ। Thank you so much for your time, for being with us. Kohinoor madam, really, she is doing her higher education degree, and also she is serving in a prestigious institution in Bangladesh, and she has completed her honors and masters from renowned one of the highest institution in Bangladesh, from University of Dhaka. Now I'd like to request Mr. Aktarul Islam. He's a poet, writer, and researcher, 60 Decibel Incorporation USA. He's a library professional. He has some research work on library. Recently, he has published Promoting Library Culture from a renowned prestigious journal from USA. And now I'd like to request him for delivering his lecture.
জনাব আক্তার আমাদের মধ্যে বিভিন্ন সময়ে মূলত গ্রন্থাগার নিয়ে বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পাই। তো তার কাছ থেকে আমরা মূলত বেগম রোকেয়ার বৈজ্ঞানিক কিছু আলোচনা আমাদের মধ্যে জনাব রেশমা খাতুন আলোচনা করেছেন। তো আপনার কাছ থেকে আমি ইতিমধ্যে কিছু কোশ্চেন আপনাকে দিয়েছি, তো আপনি আপনার আলোচনা শুরু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। Assalamu alaikum. Thank you so much, Honorable Poet. Thank you so much for the nice introduction and the spontaneous representation. আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রেশমা খাতুন ম্যামকে। খুব চমৎকার ভাবে তিনি বেগম রোকেয়ার কর্মজীবন এবং তার অবদানকে তুলে ধরেছেন। সত্যি আমি অভিভূত। এত চমৎকার আলোচনা খুব কম মানুষই করেন, যেন তিনি বেগম রোকেয়াকে খুব কাছ থেকে দেখেছেন, তার কর্মপরিধি, তার জীবনকে খুব কাছ থেকে জেনেছেন, এমনটা মনে হয়েছে। আমার খুব প্রাণবন্ত লেগেছে, খুব চমৎকার ছিল। আমি বেগম রোকেয়া সম্পর্কে যদি বলতে চাই, কবি হাবিবুর রহমান, শোনা যাচ্ছে? তার অনেকগুলো পরিচয় আমার কাছে। তার সাহিত্যিক হিসেবে পরিচয়, নারীবাদী আন্দোলনের প্রবক্তা, মুসলিম নারী জাগরণের অগ্রদূত, আরো অনেক পরিচিতি করা যায় তাকে। তো আমার কাছে সাহিত্যিক পরিচয়টা তার সবচেয়ে বড়। সাহিত্যিক হিসাবে আমি বেগম রোকেয়া সাহেবকে বেশি চিনি। তার সাহিত্য কর্মের মাধ্যমে তার কর্মকে চেনার সুযোগ হয়েছে আমার। সম্ভবত বাংলা সাহিত্যের তিনি সম্ভবত প্রথম সাহিত্যিক যার জন্ম মৃত্যু একই দিনে। তিনি 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের যে মিঠাপুকুর থানা রয়েছে, থানার যে গ্রামটি আমরা পায়রাবন্দর গ্রাম হিসেবে চিনি, এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন 9 ডিসেম্বর। এবং তিনি 9 ডিসেম্বর 1932 সালে 52 বছর বয়স, মাত্র 52 বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। তো আমি এই দিনে তাকে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে আমাদের মুসলিম সমাজের অধঃপতনটা শুরু হয়েছিল স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার পর থেকে। এবং জালেম পলাশির প্রান্তরে আমরা ইংরেজ সেনাবাহিনী লর্ড ক্লাইভের কাছে আমাদের বাংলার নবাব পরাজিত হন, এবং তারপর থেকে আমরা পরাধীন জাতিতে পরিণত হয়। পুরো উপমহাদেশ পরাধীন ছিল প্রায় 200 বছর। এই পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকতে থাকতে মুসলিম জাতি মন মানসিকতা সর্বিক দিক দিয়ে পরাধীন হয়ে যায় এবং শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ে। হিন্দু সমাজ বা অন্যান্য সমাজ থেকে মুসলিম জাতি সব দিক থেকে পিছিয়ে ছিল। পিছিয়ে থাকার অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ ছিল ধর্মীয় গোড়ামোটা মুসলমানদেরকে আমি মনে করি অন্যান্য জাতি থেকে পিছিয়ে দিয়েছে। আমি কাজী নজরুল ইসলামের সে অমর কবিতা থেকে দুইটা লাইন যদি বলি, গাহি সাম্যের গান, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। আসলে কাজী নজরুল ইসলামের কথা এখানে ইসলামের কথার সাথে আমি মনে করি একদম ওতপ্রোতভাবে মিলিত হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। এই নারী পুরুষের ভেদাভেদ সৃষ্টিটা হয়েছে আমাদের ধর্মীয় গোড়ামো থেকে। মুসলিম সমাজ ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা বা বৈশ্বিক শিক্ষা, যে শিক্ষায় বলি না কেন, প্রত্যেকটা শিক্ষার স্তর থেকে অনেক পিছিয়ে গেছিল। ফলে মুসলমানদের মধ্যে ধর্মীয় গোড়ামো ওতপ্রোতভাবে মস্তিষ্কে গেড়ে বসে এবং বহির্বিশ্ব থেকে মুসলমানরা নিজেদেরকে গুটিয়ে নিতে শুরু করে। তাদের বিজ্ঞানে অবদান কমে যায়, সমাজ চেতনা, সমাজ সংস্কার, সমাজ সচেতনতা সব দিক থেকে পিছিয়ে পড়ে। এবং এই পিছিয়ে পড়াটা তাদের নারী সমাজের প্রতি আরো বেশি করে আমি মনে করি কঠোর হতে সাহায্য করে। নারীদেরকে ঘরে বন্দি রাখা, অবরোধ বাসানি করে রাখা এবং দাসী হিসেবে বাসায় এক প্রকার চার দেয়ালে বন্দি করে রাখার মানসিকতা তাদের শিক্ষাহীনতা বা বৈজ্ঞানিক চিন্তা থেকে দূরে সরে আসার ফলেই সম্ভব হয়েছিল। আর আপনি আর একটা সম্ভাবনা আছে মুসলমানদের মধ্যে, যেহেতু মুসলিমরা উপমহাদেশ শাসন করেছে, তো মুসলিম জাতির কাছ থেকে যেহেতু ইংরেজরা মানে আমাদের ওই টাইমের লোকদের চিন্তা অনুযায়ী যদি বলি, যেহেতু কেড়ে নিয়েছে, কাজে তাদের সাথে অসহযোগিতা, তাদের ভাষাকে অবজ্ঞা করা এবং তাদের পশ্চিমা শিক্ষা থেকে যতটা পারা যায় নিজেদেরকে দূরে রাখা, এই যে মনোবৃত্তি মুসলমানদেরকে দিন দিন আরো পিছিয়ে ফেলে। ফলে মুসলমানরা তাদের ন্যায্য অধিকার থেকে পিছিয়ে পড়ে এবং সামাজিক ভাবে দিনকে দিন তারা কোণঠাসা হয়ে পড়ে এবং তাদের এই কোণঠাসা নতজানু মনোবৃত্তি সার্বিকভাবে মেয়েদেরকে দমন নিপীড়নের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করে। আপনি জানেন অবলার মুখ সম্বল। তো মুসলিম জাতি সেই টাইম আসলে যেহেতু দুর্বল হয়ে গেছিল, তাদের তো ফাইট করার কেউ নেই, তো তারা অপেক্ষাকৃত নারী জাতিকে দুর্বল মনে করত। যেহেতু নারী শক্তিতে দুর্বল, কাজে তাদেরকে কোণঠাসা করে রাখা খুবই সহজ। এই যে মানসিকতা, এটা পুরুষরা পেরেছিল তাদের অজ্ঞতার কারণে।
তাদের মানসিক দুর্বলতার কারণে। আর নারী জাতি এটা হতে দিয়েছে কারণ তাদের শিক্ষাহীনতার কারণে। নারী জাতি দিন দিন শিক্ষায় আরো পিছিয়ে পড়ছিল। আর সার্বিকভাবে যখন ফার্সির পরিবর্তে ইংরেজিকে অফিসিয়াল ভাষা চালু করা হয়, তখন মুসলিমরা একটা অশিক্ষিত জাতিতে পরিণত হয়, যেখানে হিন্দুরা দিন দিন ইংরেজি শিখে আমি প্রফেশনের সাথে কম্পিটিশনে লিপ্ত হচ্ছে, সেখানে মুসলিমরা পিছিয়ে যাচ্ছে। তো সার্বিকভাবে মুসলমানদের দুর্গতিটা সবচেয়ে ধরা পড়ে তাদের পারিবারিক কাঠামোর মধ্যে, এবং নারী জাতি সবচেয়ে ভোগান্তির শিকার। আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নারী কিভাবে সমৃদ্ধ হবে। নারীদের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছেন, মেয়েরা শিক্ষায় যদি অগ্রগামী না হতে পারে, শিক্ষার আলো যদি আলোকিত না হতে পারে, তবে তাদের আর্থসামাজিক অবস্থার কখনো উন্নতি সম্ভব না। এটা আসলে সার্বজনীন ভাবে স্বীকৃত। শিক্ষা মানুষকে আলোকিত করে, অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি দিতে সাহায্য করে, এবং আলোকিত বিশ্বের বাসিন্দা হিসেবে তার যে একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে তাকে দিক নির্দেশনা প্রদান করেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ওই টাইমে খুব চমৎকার ভাবে বিষয়টা উপলব্ধি করেছেন, যে উপলব্ধি বোধটা আমাদেরকে এখন আমাদের এই আজকের অবস্থায় নিয়ে এসেছে। আপনি যে প্রশ্নটা করেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্লেনে চড়ার ব্যাপারটা নিয়ে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যে সময়ে সামাজিক প্রথার বিরুদ্ধে যে উড়োজাহাজে ভ্রমণ করেছিলেন, তিনি তার একটা গল্প আছে উড়োজাহাজে, মানে বায়ুযানে করে 50 মাইল, একটা চমৎকার একটা ছোট একটা প্রবন্ধ আছে, অনেকে হয়তো পড়েছেন। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসে সম্প্রতি যুক্ত হয়েছে, এটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন খুব চমৎকার ভাবে তার এক অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন, যে তিনি উপমহাদেশের প্রথম মুসলিম পাইলট। তার ভাগিনের সম্পর্কে হন তিনি মুরাদ না, এই মুরাদের মানে আমন্ত্রণে তিনি প্রথম মুসলিম রমণী হিসেবে মুসলমান একজন পাইলটের আন্ডারে তিনি বিমানে চড়ার অভিজ্ঞতা অর্জন করেন, এবং তিনি সেখানে প্রায় 30 থেকে 45 মিনিট পর্যন্ত আকাশে ছিলেন, এবং 300 ফিট উপর থেকে তিনি পুরো কলকাতা শহরের বাড়িঘর, হুগলি নদী সহ 4-5টা দেখেছিলেন, এবং তার সে লেখা চমৎকার ভাবে তুলে ধরেছেন। তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন বিদ্রোহী, একজন বিপ্লবী, একজন যোদ্ধা। ওই টাইমে কুসংস্কার এবং অন্ধকার সমাজ ব্যবস্থার থেকে আলোর পথে আসার জন্য তিনি নিজে যেরকম অন্ধকারকে তিনি বারবার দূরীভূত করার জন্য আলোর মশাল হাতে এগিয়ে এসেছেন, সামাজিক কুপ্রথাকে দূর করার জন্য যোদ্ধার বেশি ভূমিকায় এসেছেন, এবং এই কুপ্রথা দূর করার জন্য তিনি নিজে এই সামাজিক শৃঙ্খলকে ভেঙেছেন। তার প্রথম এবং উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে তার এই প্লেনে চড়া। ওই টাইমে মুসলমান মেয়েরা প্লেনে চড়বে এই কথাটা আসলে কেউ ভাবতে পারতো না, কিন্তু তিনি সেটা সম্ভব করে দেখিয়েছেন। আমার কাছে খুব চমৎকার লেগেছে। এবং বর্তমান সময়ে আপনি আমাদের বাংলাদেশ সহ বহির্বিশ্বে, বিশেষ করে উপমহাদেশে নারী জাগরণ যেটা দেখতে পাচ্ছেন, তার যদি বলা যায় সিংহভাগ অবদানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি পাঠ প্রদীপের ভূমিকা পালন করেছেন এবং নারী আন্দোলনকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছেন। আমরা কবি সুফিয়া কামালকে পেয়েছি, আমরা সাহিত্যিক সেলিনা হোসেনকে পেয়েছি, আমরা ইলা মিত্রের অবদান সম্পর্কে জানতে পেরেছি। আমরা যদি বলি এই সবকিছুর পিছনে কলকাঠে বেগম রোকেয়া সাখাওয়াত নেড়েছেন, এই কথাটা বললে কম বলাই হয়। ধন্যবাদ কবি। অশেষ ধন্যবাদ আমাদের জনাব আক্তার ইসলাম কবিকে তার প্রাণবন্ত এবং খুব বাস্তবিক এবং প্রাসঙ্গিক আলোচনা করার জন্য। থ্যাংক ইউ ফর ইউর নাইস লেকচার অন বেগম রোকেয়া এন্ড কন্টেম্পোরারি উইমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ। আসলে আমাদের এই আজকের আলোচনা আপনাদের আরো অনেকেই জয়েন করার ছিল। এর মধ্যে একজন ছিলেন প্রফেসর রুসানা কাসিম। শি ইজ আ প্রফেসর অফ লিভারপুল হপ ইউনিভার্সিটি, ইউকে। উনি যেহেতু এখন ডিসেম্বর মাস, এটা ভ্যাকেশন, সেজন্য আর কি জয়েন করার সুযোগ উনি দুঃখ প্রকাশ করেছেন। এবং উনি বেগম রোকেয়া সম্পর্কে জেনে উনি এই বিষয়ে নারী এবং পুরুষ যে একটা বৈষম্য বিশ্বব্যাপী সেটা চলছে, সে সম্পর্কে তিনি আমাকে মেসেজ জানিয়েছেন, এবং কোনো এক সময় তাকে নিয়ে আমরা এই আলোচনা আবার মিলিত হব। আমাদের সাথে আরো থাকার কথা ছিল ইলেনা নকোলোভা, তিনিও ইউরোপের একজন প্রফেসর। আরো বেশ কিছু লোককে আমরা ইনভাইট করেছি, কিন্তু যেহেতু ডিসেম্বর মাস, সেজন্য আসলে তারা থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। আজকে আমাদের এই আলোচনায় আপনাদের সময় এবং যে প্রাণবন্ত আলোচনা এবং দিক নির্দেশনামূলক, সেটা আসলেই বেগম রোকেয়াকে জানার জন্য ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা যারা বর্তমানে আছি তাদের এ বিষয়ে গবেষণার পাথর হিসাবে কাজ করবে। এবং আপনারা আপনাদের আলোচনায় বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, কারণ যে জাতি
তার গুণীজনদের কদর করতে পারে না, সে জাতিতে কখনো গুণীজন জন্মগ্রহণ করে না। এটা আসলে আমরা যদি তাদের আলাপ আলোচনা, তাদের যে লেখনী, তাদের যে কর্মজীবন, সেটা যদি আমরা পর্যালোচনা না করি, তাহলে এটা আমাদের জন্য যেমন দুর্ভাগ্যজনক, তেমনি জাতি হিসাবে, তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা একটা তাদের পিছিয়ে পড়ার ক্ষেত্রে অনেকাংশে দায়ী হবে। কারণ বর্তমান বাংলাদেশ, ভারত সহ এশিয়া মহাদেশে নারীর যে উন্নয়ন, সেটা কিন্তু নারী যে লেখক এবং নারীবাদী যে লেখক রয়েছেন তারা অনেকাংশে এই নিয়ে কাজ করেছেন। এবং শুধুমাত্র নারী নয়, পুরুষরাই, মানে একটু আগে কবি কাজী নজরুল ইসলামের একটি বাণী কবি আক্তারুল ইসলাম বলেছেন, কোন কালে একা জয়ী হয়নি পুরুষ তার বাড়ি, প্রেরণা দিয়েছে সহযোগী হচ্ছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে নারী কিন্তু আসলে একটি জাতির, আমরা বর্তমান বিশ্বে যদি দেখি তাহলে আমরা দেখবো যে নারী পুরুষ কিন্তু একটা জনগোষ্ঠীর অর্ধেক নারী, অর্ধেক পুরুষ, অর্ধেক। সেক্ষেত্রে একটি কমিউনিটিকে আমরা যদি পিছনে ফেলে আরেকটা কমিউনিটির উন্নতি করতে চাই, তাহলে এটা কখনো সম্ভব নয়। কারণ নেপোলিয়ন বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। তাহলে শিক্ষিত জাতি হিসেবে পুনর্গঠনের জন্য নারীর যে অবদান এবং নারীর যে শ্রম এবং তাদের যে তিতিক্ষা, সেটা সত্যি অকল্পনীয় এবং সেটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনায় আপনাদের আর কারো কিছু বলার না থাকলে আমরা শেষ করতে চাই। আপনাদের যদি কোনো কনক্লুডিং কোনো রিমার্কস থাকে তাহলে বলতে পারেন। কবি একটা ম্যাম একটা শেষ করলে হবে, ম্যাম বলেন। না, আক্তারুল স্যার আপনি বলুন প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আমি কবি হাবিবুর রহমানকে জানাতে চাচ্ছি একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের নারী জাগরণ অগ্রদূত এবং আমাদের নারী সমাজের উন্নতির এক রোল মডেল। তাকে অনুসরণ করে আমাদের নারী সমাজ এবং স্বাভাবিকভাবে পুরুষ জাতি যদি নারীর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে এবং নারীর যে অধিকার তাকে দিতে পারে, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো সঠিকভাবে বিশ্বমণ্ডলে এই বাংলার জনগণ বা ভারত উপমহাদেশ একটা তার সমৃদ্ধ অবস্থান বজায় রাখতে পারবে এবং উন্নতির চরম শিখর আরোহণ করতে পারবে বলে বিশ্বাস করি। এবং আমাদের নারী সমাজ আমাদের জন্য যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আরো সামনে যে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে, সেক্ষেত্রে নারীদেরকে আরো বেশি বেশি উৎসাহ উদ্দীপনা দিতে হবে এবং তাদেরকে যে সুযোগ সুবিধা আরো বাড়িয়ে দিতে হবে বলে মনে করি। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি শ্রদ্ধা ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি খুব চমৎকার ভাবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে অল্প সময়ের মধ্যে যেভাবে উপস্থাপন করলেন, সত্যি অপূর্ব, অসাধারণ। সবাইকে ধন্যবাদ জানাই যারা শুনলেন। হাবিবুর ভাই, আক্তারুল স্যারের কথা থেকেই টেনে বলছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে মানে এমন একটা কম সময়ের মধ্যে একটা সুন্দর আলোচনা মানে চক্র করা হলো। বাট এখানেই শেষ নয়, আর এইটুকু সময়ের মধ্যে আমরা রোকেয়াকে বলে শেষ করতে পারবো না। আর যখনই আমরা নারী নিয়ে আলোচনা করি, এটা যখন যেহেতু আপনারা বললেন, স্যারও বললেন, আমরা বিদ্রোহী কবির এক্সাম্পলটাও দিলাম যে 50-50, যে কোনো 100 করতে হলে আমাকে সব দিকেরই 50-50 দিতে হবে। আর এটাও রোকেয়া এটা শিখিয়ে যাচ্ছে যে ওনার হাজবেন্ডের সাপোর্ট ওনার পিছনে ছিল বলে, আর ওর ভাইয়ের সাপোর্ট ওর পিছনে ছিল বলেও এতটুকু এগিয়ে আসতে পেরেছে। তার মানে প্রত্যেক মহিলা বা নারীর এমনই বাবা, এমনই দাদা, এমনই স্বামীর প্রয়োজন যারা তাদের সাপোর্ট বা একদম ব্যাকবোন হয়ে দাঁড়াবে ওদের অগ্রগতির দিকে। আর সেটাকে বাধা হিসেবে দেখবে না, সেটাকে প্রোগ্রেস হিসেবে দেখবে। সেটা আমিও পেয়েছি আমার বাবা এবং হাজবেন্ডের মধ্যে। আমি কাজে থাকে, ওরা কিচেনে থাকে, কখনো ফিল করতে পারিনি যে আমার জন্য বাচ্চারা খেতে পারছে না। তো এই যদি সাপোর্টটা থাকে, মহিলাদেরকে আটকাতে পারবে না, এটা ঠিক। জি, অশেষ ধন্যবাদ ম্যাডাম। আসলে আপনার আলোচনায় আরো মানে আমরা আপনাকে ইনভাইট করার অনেকগুলো কারণ আছে। আপনি রোকেয়া নিয়ে গবেষণা করেছেন এবং যেহেতু রোকেয়া আসলে দুই অঞ্চলে কাজ করেছে, মানুষের দুই অঞ্চলের মানুষের জন্য, সেজন্য আসলে আমাদের মধ্যে যদি একটা আলোচনার সেতুবন্ধন না থাকে, তাহলে আসলে উনি ওইখানে কি করেছেন আর এখানে কি হয়েছেন, যে নলেজের যে ডিসেমিনেশন, সেটার জন্যই কিন্তু আসলে আমাদের এই আলোচনা। আরো অনেকেই আসলে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু হয়তোবা বিভিন্ন ব্যস্ত থাকার কারণে টাইমটা একটু হয়ে গিয়েছে, সেজন্য অনেকে উপস্থিত থাকতে পারেনি। বাট আমরা এটা তাদেরকে পরবর্তীতে একটা সুন্দর কম্পাইল করে আমরা এটা সবার জন্য যাতে অ্যাক্সেস করা যায়, এটা আমরা তৈরি করে দিব। আরেকটা বিষয়, আমি দেখলাম আজকের যে প্রকাশনাটা, সেখানে আপনাদের ইন্ডিয়ার অনেকেই আলোচনা করেছেন এবং আমিও মানে বেগম রোকেয়াকে নিয়ে আপনার আলোচনার সূত্রপাত ধরে আমি বলতে চাই, ওনার যে নিজস্ব যে উনি যে বইগুলো লিখেছেন, ওগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনাদের ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে। তা আসলে এগুলোর মূল যে পাণ্ডুলিপি, সেটা কিন্তু আসলে বাংলাদেশে এখন নেই।
বাংলাদেশে এখন নেই বলতে এটা হচ্ছে রচনাবলী, যেমন মানে একজন যে কোনো একজন ব্যক্তি তার রচনাবলী দিয়ে এটা শুরু করে দেয়। আসলে এটা কিন্তু তার মেইন টেক্সট না। আমাদের সাথে আরেকজন জয়েন করেছেন, আমাদের গবেষক ইশরাত জাহান। তো আমরা যেটা মানে এবার যেটা করেছে, এই যে এখানে আপনি যে প্রকাশনাটা সেটাতে আপনি দেখবেন ওনার যে প্রকাশনাগুলো উনি অরিজিনাল যেগুলো ওনার নামে এবং উনি নিজে প্রকাশনা করেছিলেন সেগুলো যদি পাওয়া হয় তাহলে তার অরিজিনাল টেক্সট গুলো পড়লে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, এখন হচ্ছে অথেন্টিক যে পাবলিকেশনস গুলো যেমন বাংলা একাডেমি বা আপনাদের ওই সময়ে যারা পাবলিকেশন করেছে এবং সেটার ধারাবাহিকতায় যারা এখনো করছে, রোকা যে রচনা বলো ওগুলো আছে, সুলতানার স্বপ্ন, সুলতানাস ড্রিম, মতিচুর, অবরোধ বাসিনী, আমরা অরিজিনাল টেক্সট গুলো চাই, যেগুলো হচ্ছে আমি এবার আমার যখন লেখাটা লিখতে গিয়েছি আমি হন্য হয়ে ঘুরেছি কোথাও, মানে আমি ওই দেখতে পারিনি, মানে অ্যাজ এ টেক্সট। এটা আপনিও আপনার গবেষণা উল্লেখ করেছেন যে আপনার গবেষণা করতে গেলে কিন্তু গবেষকরা ফেব্রিকেটেড ডাটা না, তারা অথেন্টিক ডাটা চায়। অথেন্টিক ডাটা নিয়ে কিন্তু গবেষণাটা আসলে এগিয়ে যায়। যেহেতু আপনি ইউ হ্যাভ অলরেডি আর্নড হাইয়েস্ট ডিগ্রি অন আর্থ, যে ডক্টর অফ ফিলোসফি, এটা কিন্তু আসলে এই আলোচনা করতে গিয়ে বা আপনি কাজ করতে গিয়ে আপনি দেখেছেন। তা আমরাও এই ক্রাইসিস গুলো অনুভব করি, সেজন্য আমাদের এই আলোচনা। এই আপনাদের মধ্যেও মানে যেহেতু রোকা আসলে উভয়ের সম্পদ, কারণ উনি এখানেও কাজ করেছেন আবার ওইখানেও কাজ করেছেন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, পৃথিবীর সম্পদ। জি সম্পদ। এই রিসোর্স কে তো ধরে রাখার জন্য কিন্তু আসলে এটা রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করলে হবে না, এটা আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে আমাদের যারা বিভিন্ন পর্যায়ের গবেষক আছেন তারা যদি এগুলো আস্তে আস্তে তাকে নিয়ে আরো গবেষণা করেন, আমি মনে করি যে এটা তার যে গবেষণা, তার যে অবদান জাতির প্রতি এবং নেশন প্রতি এবং নারীদের প্রতি, এবং উনি কিন্তু শুধুমাত্র পুরুষদের সমালোচনা করেন, উনি একটা লেখায় তার নারীদেরও সমালোচনা করেছেন। যে সকল নারীর উন্নয়নের ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন সে সময় সে সকল তিনি বলেছেন। সো তার যে মানে দৃষ্টিভঙ্গি ছিল সেটা কিন্তু খুবই একটা কনস্ট্রাকটিভ এবং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ইশরাত জাহান এবং রাবেয়া মোর্শেদ, আপনাদের অশেষ ধন্যবাদ। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে, আপনাদের যদি কোনো কিছু অ্যাড করার থাকে আপনারা অ্যাড করতে পারেন বা ধন্যবাদ জানাতে পারেন, বা কিছু বলার থাকলে বলতে পারেন, আমরা একদম শেষ করে দেব। রাবেয়া মোর্শেদ, জি বলুন। আমাদের আসলে অনেক গবেষক আজকে থাকার কথা, কারণ আমরা ইতিমধ্যে মাস্টার্স এবং অনার্স পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা রিসার্চ মেথোডলজি নিয়ে একটা কোর্স করেছিলাম, সেখানে আমাদের অনেক গবেষক ছিল, আজকে তারা থাকার কথা ছিল বাট তারা এখন আসলে কর্মজীবনে প্রবেশ করেছে। তা আমরা অন্য এক সময় আপনার সাথে, এবং কবিও যেহেতু লেখালেখি করেন, আমরা গবেষণা নিয়ে একটা সেশন করব, কারণ এটা নিয়ে আমাদের হিউজ মানে আছে, অনেকের আগ্রহ আছে, অনেকে শিখতে চায় হাতে কলমে। তা আমরা অন্য কোনো এক সময়, সেখানে আমাদের ইন্টারন্যাশনাল কিছু গেস্টও থাকবেন। আমি একটু আগে বলেছি প্রফেসর রসনা কাসিম সহ ম্যাডাম সহ আরো অনেকে আছেন, তারা কিন্তু চায় যে এই সকল বিষয়ে মানে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করার জন্য, যাতে এটা আসলে পরবর্তীতে ভার্চুয়ালি অনেকে জানতে পারে। তা আমরা আর বক্তব্য এবং এই সেশন দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম এন্ড ফর ইউর কন্ট্রিবিউশন। বেগম রোকেয়া, আলাইস রোকেয়া শাকায়েত হোসেন। ও আচ্ছা, এখানে আমাদের যারা কয়েকজন এখানে জয়েন করেছেন ওদের অডিও বা টেকনোলজিক্যাল বিভিন্ন প্রবলেমের কারণে জয়েন করতে পারছে না, এখানে ভিজিবল আছেন বাট অডিও কাজ করছে সেজন্য কথা বলতে পারছেন না। তো অশেষ ধন্যবাদ জানিয়ে মিসেস আর এস হোসেনের যে দর্শন এবং সাম্প্রতিক উন্নয়ন, এই নিয়ে আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।